মর্নিং। আমরা সকাল সকাল চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 6:20, 6:30 এই বাসটি ছাড়বে। আমরা আজকে একটি অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি গড়িয়া বাস স্ট্যান্ডে। আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য, কিন্তু আমরা সেখানে বুকিং পাইনি দেখে আমরা অ্যাভেল করেছি আজকে এই বাসটা। তো চলুন, কোথায় যাচ্ছি এখনই রিভিল করছি না, জানতে হলে দেখতে থাকুন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন। সকাল সকাল বরের মাঠের পাশের রাস্তা দিয়ে আমাদের বাস ছুটে চলল দীঘার পথে। সকালের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। সকাল 10টায় আমরা নামলাম রূপশ্রী বাইপাস স্টপেজে। এদিকে হচ্ছে রসুলপুর, আর এদিকে রাস্তাটি চলে গেছে কাঠি হয়ে দীঘা। আমরা রসুলপুর ট্রেকার স্ট্যান্ডের জন্য রওনা দিলাম। টোটোতে মাথা পিছু ভাড়া লেগেছিল 10 টাকা। এটি হচ্ছে রসুলপুর ট্রেকার স্ট্যান্ড। আমাদের গন্তব্য দারিয়াপুর। আমাদের 13 জনের একটি গ্রুপ ছিল বলে আমরা একটি গোটা ট্রেকারি রিজার্ভ করেছিলাম। ভাড়া করেছিল 500 টাকা আর সময় লাগবে 30 মিনিট। আপনারা কেউ মাথা পিছু ভাড়া দিয়ে যেতে চাইলে সেটিও করতে পারেন। আমরা পৌঁছে গেলাম দারিয়াপুরের মৃন্ময়ী কুটিরে। মৃন্ময়ী কুটিরের ঠিক বিপরীত দিকেই আছে দারিয়াপুর লাইট হাউস। রিসেপশনের কিছু ফর্মালিটিস সেরে আমরা যার যার বুকিং করা নির্দিষ্ট কটেজের দিকে এগিয়ে চলেছি। এই কটেজ বুকিং এর ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একটু দেখে নেবেন প্লিজ। এই হচ্ছে মৃন্ময়ী কুটিরের এক একটি কটেজ কাম রুম। এখানে 3 রকমের রুম পাওয়া যায়: ফ্রেন্ডস কটেজ, কাপল কটেজ আর ব্যাকপ্যাকার্স ক্যাম্প। বেত এবং বাঁশের এত সুন্দর কারুকার্য চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না।
প্রথমে আপনাদের দেখাবো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। ছোট্ট একটি বারান্দা আছে, সেখানে একটি সেন্টার টেবিল, দুটো চেয়ার, দুটো মোড়া, লাইট ফ্যানও আছে। এর নাম শ্যামা সুন্দরী। এখানে সবকটা রুমেরই আলাদা আলাদা নাম রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলার অবলম্বনে। এই রুমটিতে দুটো ডাবল বেড রয়েছে, দুধারে আর মাঝখানে বাথরুম। এসি, টিভির সুবিধাও রয়েছে। ঘরটি যথেষ্ট স্পেশিয়াস এবং আলোয় ভরপুর। খুব সুন্দর করে সাজানো বাগান। আর একটু হাঁটতে হাঁটতে এগিয়ে চললে বাঁদিকে চোখে পড়বে একটি বসার জায়গা। যেখানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে নিশ্চিন্তে চায়ের কাপে চুমুক দিতে দিতে একটি আড্ডা দেওয়া যায়। আরেকটু এগোলে আছে গেস্ট হাউসের রান্নাঘর এবং খাওয়ার জায়গা। খাওয়ার জায়গার পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরের পাশ দিয়ে আমরা হেঁটে চললাম আর কি কি আছে সেটি দেখার জন্য। পুকুরের চারপাশে সার দেওয়া গাছের সারি। এখানে একটি বসার জায়গাও আছে। শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় চুরি করে নিয়ে এসে এখানে কাটাতে মন্দ লাগবে না আপনাদের।
এবার চলুন বাকি রুমগুলো দেখে নিই। এই রুমটির নামকরণ করা হয়েছে কপালকুণ্ডলা। এটি 3 বেডেড রুম। ডাবল বেড, বেড ল্যাম্প, এসি, টিভি আর একটি সিঙ্গেল বেডও আছে এই রুমে। এটি হচ্ছে বাথরুম। খুব বড় না হলেও বেশ পরিষ্কার। আছে একটি শেলফ যেখানে আমরা লাগেজগুলো রাখতে পারেন। এবার যে রুমটি দেখব সেটি মেন মডেল। এটি হচ্ছে কাপল কটেজ। এখানে একটি ডাবল বেড আছে আর বাকি সমস্ত সুবিধে বাকি রুমগুলোর মতনই একই রকম। দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে। ভাত, গয়না বড়ি, স্যালাড, ডাল, এঁচড়ের তরকারি, মাছ, পাঁপড়, চাটনি, এই ছিল আমাদের মেনুতে সেদিন। খাবারের স্বাদ এবং মান দুটোই ভীষণ ভালো। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছের কোয়ালিটি এবং স্বাদ যদি ভালো হয় তাহলে বাঙালি মজা করে খাবে। আমরা এখানে গিয়ে সেটাই পেয়েছি। এটি হচ্ছে দারিয়াপুর লাইট হাউস। এটি বর্তমানে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের আন্ডারে আছে। আগে এটিতে অয়েল ল্যাম্প ব্যবহৃত হলেও বর্তমানে 230 ভোল্ট এবং 70 ওয়াটের মেটাল ল্যাম্প দিয়ে এখানে আলো জ্বালানো হয়। 1968 সালে এটি তৈরি করা হয়। 93 ফুট উঁচু এই লাইট হাউস থেকে হলদিয়া ও কলকাতাগামী জাহাজদের পথ দেখানো হয়। ভেতরে সুসজ্জিত বাগান মনকে ভালো করে দেয়। আগে লাইট হাউসের উপরেও ওঠা যেত, কিন্তু এখন আর ওঠার অনুমতি পাওয়া যায় না। এবার আমরা চলেছি বাঙ্কিপুর সি বিচের দিকে।
শীতকাল থাকা দরুন রাস্তা দিয়ে খুব ধুলো উঠছিল আর ঝাঁকুনিও হচ্ছিল বেশ। চলে আসলাম বাঙ্কিপুর সি বিচ। কিন্তু এখানে এসে খানিকটা আশাহত হতে হলো, কারণ সমুদ্রের জলরাশি অনেক দূরে। স্থানীয় যে ড্রাইভার দাদা এসেছিলেন আমাদের সাথে, ওনার কাছ থেকে শুনলাম যে এইখানে জল আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, অর্থাৎ যখন জোয়ার থাকে তখন এই সি বিচে আসলে আপনি জল দেখতে পারবেন। কিন্তু আমরা যেমন সময় গেছি সেই সময় ছিল ভাটা। ওইদিকে যাবো, দেরি হবে, চলে আয়। হ্যাঁ, কাদা কাদা। এসে পৌঁছলাম বগুড়ান জলপাই বিচ। এটি কিন্তু আমাদের গেস্ট হাউস থেকে বেশ অনেকটাই দূরে। কিন্তু এখানে এসেও যা দেখলাম, ভাটা থাকার কারণে এখানেও সমুদ্র অনেক অনেক। এখন সূর্যাস্তের সময়। ওই দূরে দেখা যাচ্ছে বিশাল সমুদ্রের জলরাশি এবং কয়েকটি নৌকো। সন্ধে হতেই
ফিরে চললাম আবার গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসে এখন চলছে বাম্বু চিকেনের প্রস্তুতি। এক ফালি বাঁশের টুকরোতে চিকেনের প্রিপারেশনটা উনি যত্ন সহকারে ভরছেন। সন্ধেবেলা গেস্ট হাউস থেকে চা আর পেঁয়াজি দেওয়া হয়েছিল, সেটিও ওই ফুড প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা ছিল। আগুন জ্বালিয়ে এই বাঁশের টুকরোটিকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। দিনের বেলা যেমন এই মৃন্ময় কুটির খুব সুন্দর, তেমনি রাতের পরিবেশও কিন্তু বেশ মনোরম। কচি কাচাদের সাথে নিয়ে আমরা কিন্তু এখানে বেশ মজা করেছি।
রাতের বেলা এখানে ভাতের পাশাপাশি রুটিরও ব্যবস্থা আছে, তাই যিনি যেরকম খাবার পছন্দ করবেন সেটি অর্ডার করে দিলে পাওয়া যাবে। পরের দিন চলে গেলাম কপালকুণ্ডলা কালী মন্দির। যদিও এটি নবনির্মিত, পুরনো মন্দিরটি এই 100 থেকে 200 মিটার এই রাস্তার মধ্যেই অবস্থিত। 1866 সালে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তখন উনি লিখেছিলেন ওনার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা। এই হচ্ছে পুরনো কালী মন্দিরটি এবং এটি শিব মন্দির। এটি বর্তমানে হেরিটেজ সাইট ঘোষণা করা হলেও রক্ষণাবেক্ষণের অভাব পরিলক্ষিত হয়, আর আছে একটি পুরনো বটগাছ। পৌঁছলাম কাঠি স্টেশন, বাড়ি শিল্প। এবার কলকাতা শহরের একঘেয়ে জীবন থেকে যদি মনে করেন একটি দিন অন্য কোথাও কাটিয়ে আসবেন, দারিয়াপুর হতেই পারে সেই গন্তব্য। হ্যালো গাইজ, যখন বলেছিলাম এর আগে হ্যালো টাচের মতো একটা উত্তেজনা ছিল, কারণ তখন আমরা কাঁথিতে এসেছিলাম। আজকে চলে যাওয়ার দিন, এই কাঁথি স্টেশনে এসেছি। আমরা বাসে ফিরছি না, ট্রেনের বুকিং আছে কাঁথি থেকে হাওড়া পর্যন্ত, কিন্তু আমরা নামবো সাঁতরাগাছি। তো এখনকার জন্য এইটুকুই। থ্যাংক ইউ।